হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাব। আমি তৃষ্ণা। আজকে সেই দিনটা চলে এসেছে যেদিনকে আমরা যাচ্ছি বাইরে। কোথায় যাচ্ছি? যাচ্ছি মহাকালেশ্বর, যাচ্ছি আমার পছন্দের জায়গায়, বা যাচ্ছি আমার অনেক দিনের ম্যানিফেস্টেশন পূরণ করতে। ইয়েস, অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আর দিবাকর দুজনে মিলে মহাকালেশ্বর যাব। তো শেষমেশ আজকে সেই দিন চলে এসছে। সামনে বিহুতে একটা বিশাল বড় ছুটি পড়ে অফিসে, মোটামুটি 2 থেকে 3 দিনের জন্য। এবারে প্রাপ্তিযোগ ছিল শনি রবিটা একসাথে। তো শুক্রবার দিন রাত্রিবেলা আমি আর দিবাকর চলে গেছিলাম মহাকালেশ্বরে। সঙ্গে ছেলে মেয়েদেরকে নিয়ে নিই, কারণ ওরা যাচ্ছে ওদের দাদু ঠাকুমার বাড়িতে আলিপুরদুয়ার। ফ্লাইটে বসে গেছি, রাত্রি 12:30টার ফ্লাইট ছিল। তো যথারীতি ঘুমানোর জন্যই ফ্লাইটটা নিয়েছিলাম আমরা, যাতে একটুখানি ডিস্টেন্সটাও কভার হয় আর আমরা পৌঁছেও যেতে পারি আমাদের টাইম মতো। ছুটির মধ্যে ফিরে আসার ইচ্ছা আছে তার জন্য। রাত্রিবেলা আমরা এখান থেকে যাব দিল্লিতে পৌঁছাবো রাত্রি প্রায় 2:30 নাগাদ। তারপরে ওখান থেকে আমাদের আবার ইন্দোরের ফ্লাইট। রাত্রিবেলা যেহেতু এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আমাদের খেতে দিয়েছিল, খাবারের মধ্যে ছিল একটা ছোট্ট বানানা কেক, ভীষণ টেস্টি, আর ইডলি, পুরোটাই ভেজ থালি। কারণ জানো আমরা বিগত প্রায় 15 দিন ধরে ভেজ খাচ্ছি, শুধুমাত্র মহাকালেশ্বর যাব বলে। রাতের জানলা দিয়ে আকাশ কিছুই দেখা যাচ্ছে না, তবু যেন মনে হচ্ছে কত কিছু দেখা যাচ্ছে। শেষমেশ পৌঁছে গেছি আমরা দিল্লিতে। লাস্ট দিন মানে বৃহস্পতিবার দিল্লিতে বিশাল বড় একটা বৃষ্টি হয়। সে বৃষ্টির জন্য আমাদের দিল্লি টার্মিনালের 3টে রানওয়ের মধ্যে 2টো রানওয়ে বন্ধ ছিল। একটা রানওয়েতে আমরা যেখানে আমাদের ফ্লাইটটা ছিল সেখানে প্রায় 1 ঘন্টা ওয়েটিং ছিল, কারণ আমাদের আগে 20খানা ফ্লাইট দাঁড়িয়ে আছে। ভাবা যায়। আর এই দেখো এখন পৌঁছে গেছে আমাদের ফ্লাইটটা জায়গা মতো। এবার আমরা নামবো। এই সময় যেটা বিশাল বড় কিউয়ের মধ্যে দিয়ে যেতে লাগে সেটা ভাবার অপেক্ষা রাখে না। কোনো কিছু হওয়ার আগে মানুষ ভাবতেই পারে না তার আগে কি দিন ওয়েট করে আছে। যখন আমাদের পাইলট বলল যে আমাদের রানওয়েতে এরকম 1 ঘন্টার মতো ওয়েটিং আছে, কারণ 2টো রানওয়ে বন্ধ, একটা রানওয়ে দিয়ে সমস্ত অপারেট হচ্ছে, তখন তো ভাবতেই পারিনি যে এর আগে কি ওয়েট করে আছে। আমাদের ছিল টার্মিনাল 3টা সব থেকে সুন্দর দিল্লি এয়ারপোর্টের মধ্যে একটা ছবির মতো। কিন্তু যেহেতু আমাদের 1 ঘন্টার মধ্যে আমরা রানওয়েতে দাঁড়িয়েছিলাম, তার জন্য ছোটা ছাড়ার আপত্তি ছিল না। এবার বলি মেন বিপত্তির কথা। আমরা যখন যেখান থেকে আমরা ফ্লাইট থেকে নামি, সেখান থেকে নেমেই যখন আবার দিল্লি থেকে ডিপার্চারের দিকে যাই, তখন দেখি সমস্ত ফ্লাইট অনবোর্ড অন টাইম। যথারীতি পরিমাণে আমরা ছুটছিলাম যাতে আমাদের নেক্সট ফ্লাইটটা মিস হয়ে না যায়। কিন্তু আর আমাদের মোবাইলে মেসেজ আসতে থাকে যে আপনাদের ফার্স্ট মেসেজ আসে আমাদের গেট নাম্বার হচ্ছে 46। তারপরে যখন আমরা সিকিউরিটি চেক ইন করে আবার ঢুকি তখন মেসেজ আসে গেট নাম্বার 50। একটার পর একটা গেট চেঞ্জ হতে থাকে। তখনই বুঝতে পারছিলাম কিছু একটা সেন্স মাথায় কাজ করছিল যে কিছু একটা হয়েছে। অবশেষে যেটা ভাবা সেটাই হয়েছে। আগে গিয়ে দেখি পুরো একদম দিল্লি এয়ারপোর্ট সমুদ্রের মতো হয়ে আছে, মানে এত মানুষের ভিড়। লাস্ট মানে বৃহস্পতিবার দিনে যে স্ট্রমটা হয়েছে তাতে প্রায় 300খানা ফ্লাইট দিলে। ভাবা যায়, একটা না দুটো না 300 ফ্লাইট দিলে। সেই 6 ঘন্টাটাকে ওরা মেকআপ করতে এখনো অবধি পারেনি। মানে বৃহস্পতিবার দিন বিকেল 4টে থেকে 10টা অবধি যে ফ্লাইট দিলে হয়েছে সেইটার মেকআপ ওরা এখনো অবধি করে উঠতে পারেনি। প্রথমত তো উপরে এয়ারপোর্টটা দেখে মোটামুটি খালিই মনে হচ্ছিল, কিন্তু মেন হয় যখন আমরা তলার দিকে যাই। যত তলায় নামতে থাকে, মানে যত আমাদের গেটের দিকে যেতে থাকে, তত জনসমুদ্র বাড়তে থাকে। একসাথে প্রায় 1 থেকে 1.5 লাখ লোক একটা ফ্লাইটের জায়গায় আটকা পড়ে রয়েছে। একটাই কথা বলা আমার অথরিটিকে, যদি আপনাদের ফ্লাইটগুলো ডিলে হয়েছে তাহলে আপনারা বোর্ডে কেন লেখেননি? শুধু এই বোর্ডে না লেখার জন্য প্রত্যেকটা মানুষ দৌড়াতে তাদের গেটে আসছে, এদিক থেকে ওদিক দৌড়াচ্ছে। যদি একটু লেখা থাকতো 4 আওয়ার্স ডিলে বা 5 আওয়ার্স ডিলে, তাহলে হয়তো যারা নতুন করে ফ্লাইটে আসছে, মানে ধরুন যাদের ফ্লাইট 3টে 4টে বা ভোর 5টার দিকে, তারা একটু দৌড়াদৌড়িটা কম করত। বিগত 4 ঘন্টার অপেক্ষার পরে
বসে গেছি আমার ফ্লাইটে। আর ফ্লাইটে বসে আমার যে পরিমাণ ঘুমটা পাচ্ছিল, যেন মনে হচ্ছিল আমাকে কেউ ঘুমিয়ে পাড়িয়ে দিচ্ছে। আমরা পৌঁছে গেছি ইন্দোর। একটা হেক্টিক ডে। এখন লাগেজটা ঠিকঠাক মতো পেয়ে গেলে বুঝে যাবো। তো চলো। সবাই দাঁড়িয়ে আছে ওঠার জন্য, আর সেখানে সবাই যে আমাদের ফ্লাইট তো যুদ্ধ করার পর শেষমেশ আসা। চলো, চলে এসেছি আমরা ইন্দোর এয়ারপোর্টে। এখান থেকে আমরা যাব ওমকারেশ্বর, তারপরে যাব মহাকালেশ্বর। ইন্দোর থেকে ওমকারেশ্বরের ডিস্টেন্স প্রায় 350 কিলোমিটার। আমরা এখানে গাড়ি বুক করেছিলাম, সেই গাড়ি আমাদের বাইরে ওয়েট করে দাঁড়িয়েছিল, কিন্তু আমরা তখনও অবধি জানি না যে আমাদের সাথে কি হতে চলেছে। সে এক বিভীষিকা, মানে সে এক বিভীষিকা। যেহেতু দিল্লিতে থান্ডার স্টর্মের জন্য 300 ফ্লাইটস ডিলে, তাই গুয়াহাটি থেকে দিল্লিতে যখন আমরা এসে পৌঁছাই, দিল্লি থেকে আমাদের ব্যাগটা ইন্দোরের ফ্লাইটে ওঠানোই হয়নি। হ্যাঁ, ঠিকই শুনেছ, এটাই হয়েছিল আমাদের সাথে। আর কি কি ঘটেছিল আমার সাথে সমস্ত কিছু আমি শর্টসে শেয়ার করেছি। তো যখন আমরা শুনি আমাদের লাগেজটা আটকে যায় এবং অথরিটির সাথে কথা বলে জানতে পারি যে লাগেজ এখন কিছুতেই আসবে না, 4টের সময় ফ্লাইট আছে, 4টের সময় ফ্লাইটেই আমরা পাবো। তো আমরা তখনই ডিসিশন নিই এতক্ষণ দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, বরঞ্চ আমরা ওমকারেশ্বর বেরিয়ে যাই। আর এয়ারপোর্ট থেকে লোকেরা আমাদেরকে বলে যে আপনারা যেখানেই থাকুন না কেন লাগেজ আপনারা সেখানেই পেয়ে যাবে। তো ওদের কথার উপর বিশ্বাস করি। কিন্তু হ্যাঁ, আমরা সঙ্গে মেলও নিয়ে নিয়েছিলাম, ওদের কনফার্মেশন মেল ব্যাগেজ ট্রান্সফারের জন্য। তারপরে আমরা বেরিয়ে পড়ি ওমকারেশ্বরের উদ্দেশ্যে, কারণ আমাদের কাছে টাইম ছিল খুব কম, ফেরার টিকিটও করা আছে। তো তখন আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি ওমকারেশ্বরের জন্য। আর ওখান থেকে ওমকারেশ্বর রেখেছিল আমাদের অলমোস্ট 5 আওয়ার্স, কারণ রাস্তা খুব একটা ভালো ছিল না। এই ছিল আমাদের গুয়াহাটি থেকে ওমকারেশ্বর পৌঁছানো অবধি ব্লগ। পিছনের ব্লগগুলো দেখো, ভালো লাগবে। এরপরে আমাদের জার্নি, আমাদের এক্সপিরিয়েন্স সমস্ত কিছু শেয়ার করতে চলেছি। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই বলো। আর যদি নতুন বন্ধু হয় সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে জলদি।